চলো আমরা পরবর্তী রুলটা নিয়ে আলোচনা করি। পরবর্তী রুলটা হলো অ্যাপোজিটিভ। হ্যাঁ, তো অ্যাপোজিটিভ অনেক গুরুত্বপূর্ণ। আম, বিশেষ করে এই পোস্ট মডিফায়ার্স আসলে খুব ইম্পর্টেন্ট তোমাদের সামারি রাইটিং এর ক্ষেত্রে। ইংলিশ ফার্স্ট পেপারের 3 নম্বর সেকশনে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে সামারি রাইটিং থাকে। তো সেখানে বলা থাকে যে মেক এ সামারি ইউজিং ইউর ওন ওয়ার্ডস অর ওন স্টাইল। ওকে, তো তখন এই পোস্ট মডিফায়ার্স এর বিশেষ রুলস গুলো তোমাদের কাজে লাগবে। যেমন আমরা দেখিয়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ। এইমাত্র দেখলাম আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এখন আমরা দেখব হলো অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ আসলে সামারি রাইটিং এর জন্য তো গুরুত্বপূর্ণ বটেই, পাশাপাশি এই মডিফায়ার যখন তোমরা সলভ করতে যাবা মডেল কোশ্চেন থেকে, তখনও অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেখা যায় মডেলের মধ্যে একটা দুইটা অ্যাপোজিটিভ থাকতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আসো আমরা এখন অ্যাপোজিটিভটা একটু দেখে ফেলি। তো অ্যাপোজিটিভটা কি? হুম, তো অ্যাপোজিটিভ পাশাপাশি দুইটা নাউন বা নাউন ফ্রেজ বসবে, দ্বিতীয়টা প্রথমটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। ওকে, সো টু ওয়ার্ডস অর ফ্রেজেস টেক প্লেস সাইড বাই সাইড। Second word or phrase will give information about or from first noun or noun phrase. Okay, so appositive এই অ্যাপোজিটিভ সবসময় দেখবা শুরু হবে একটা আর্টিকেল দিয়ে, এবং এই অ্যাপোজিটিভটা সবসময় দুইটা কমার মাঝামাঝি বসে। ওকে, তো আসো আমরা অ্যাপোজিটিভ নিয়ে একটু দেখে ফেলি। তাহলে কি বলেছিলাম? অ্যাপোজিটিভ হলো দুইটা নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসবে, দ্বিতীয়টা প্রথমটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। আরো কি বলেছিলাম? অ্যাপোজিটিভ একটা আর্টিকেল দিয়ে শুরু হয় এবং দুইটা কমার, তাদের দুই পাশে দুইটা কমা থাকে। একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো মিস্টার আলম এ পোয়েট ইজ লিভিং ইন খুলনা। তো ধরো এই অংশটা আমি এখন বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তো হলো কি, মিস্টার আলম ইজ লিভিং ইন খুলনা, মিস্টার আলম খুলনাতে বাস করতেছে। তাহলে এখন মিস্টার আলম, আমি এই কথা বলার পর যে কেউ আমাকে জিজ্ঞেস করবে তাহলে মিস্টার আলমটাকে, যে খুলনায় বাস করতেছে, আমি একবারে উত্তরটা দিলাম, মিস্টার আলম এ পোয়েট ইজ লিভিং ইন খুলনা। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকাটা সম্পর্কে আরেকটু এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি। এ বিগ সিটি, ঢাকা এ বিগ সিটি ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এটা বাংলাদেশের মধ্যে একটা রাজধানী। খেয়াল করো, এই পোয়েট কিন্তু এই মিস্টার আলম এই ফার্স্ট ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। সেম এই বিগ সিটি, তোমার দেখো প্রথমে থাকা এই ঢাকা এই সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এবং আরো মজার ব্যাপারটা হলো যে এখানে একটা আর্টিকেল দিয়ে শুরু, এখানেও একটা আর্টিকেল দিয়ে শুরু, এবং অ্যাপোজিটিভটা দুইটা কমার ঠিক মাঝামাঝি এটা অবস্থান করতেছে। এবং এটা ওই অংশটা বাদ দিয়ে দিলেও সেন্টেন্সের কোনো প্রবলেম হবে না, কারণ এটা এক্সট্রা ইনফরমেশন। ওকে, সো অ্যাপোজিটিভ তাহলে কি হলো, যে এটা এক্সট্রা ইনফরমেশন দিবে তার পূর্বে থাকা যে নাউনটা সে অথবা ফ্রেজটা সেটা সম্পর্কে। আরো যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, আকবর, এখানে আমরা লিখতে পারি এম্পায়ার বা অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া ওয়াজ ভেরি ফেমাস। আচ্ছা, হি ইজ গোয়িং টু জাপান, সে জাপান যাচ্ছে। তাহলে জাপান সম্পর্কে আমরা জানতে চাই কেমন কান্ট্রি সেটা। রিস, RICS, এখানে একটু ভুল করছে, RIC, রিস কান্ট্রি, একটা ধনী বা সমৃদ্ধশালী দেশ। মিস্টার মিস্টার আজিজুর অর আজিয়ার সামথিং। আচ্ছা, হেডমাস্টার অফ দিস স্কুল, এখানে একটা কমা হবে, এ হেডমাস্টার অফ দিস স্কুল ইজ ভেরি গুড, সে অত্যন্ত ভালো। অথবা লিখতে পারি মিস্টার ফাহিম, কমা, এ ইংলিশ টিচার, কমা, টিচার্স আস ইংলিশ, আমাদেরকে ইংলিশ শেখায়। তো এইভাবে আমরা কিন্তু অ্যাপোজিটিভ তৈরি করতে পারি। তুমি তোমার নামটা দিয়েও অ্যাপোজিটিভ তৈরি করতে পারো। ধরো তোমার নাম হতে পারে
ধরো এমন হতে পারে তোমার নাম হলো সঞ্জনা, তো সঞ্জনা কমা a new student of Lions School and College, comma reading class 11 or 12। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদেরকে দিয়েও অ্যাপোজিটিভ তৈরি করতে পারো। তো এখানে যতগুলো আন্ডারলাইন করা রয়েছে শব্দ বা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, সবগুলোই কিন্তু এখানে অ্যাপোজিট হিসাবে ব্যবহার হয়েছে। ওকে, তো আমি আগেই বলেছি অ্যাপোজিটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় তোমাদের মডেল কোশ্চেনের মধ্যে বা হ্যাঁ একটা দুইটা করে থাকবেই এখানে। এছাড়াও আমরা বলেছিলাম এটা সামারি রাইটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আরো যেটা হয় আমাদের স্টাইলিস্টিক অথবা স্মার্টলি যখন তুমি স্পিক করবা, কোনো প্রেজেন্টেশন দিবা, তখন এগুলো ব্যবহার করেও কিন্তু তুমি সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারো। তো এজন্য এই অ্যাপোজিটিভটা ভালো করে দেখবা। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, তো রিলেটিভ ক্লজ যেটাকে আমরা বলি, রিলেটিভ ক্লজ নিয়ে আমরা আলোচনা করব। এই রিলেটিভ ক্লজ গুলোকে কিন্তু আবার অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। আমি তোমাদের যে ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম বা ক্লজের যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আসো আমরা এখানে আজকে যেটা দেখবো যে রিলেটিভ ক্লজ সেটাও মডিফায়ার্স হিসাবে, পোস্ট মডিফায়ার্স হিসাবে কাজ করবে। তো দেখো এখানে কিভাবে এটা ব্যবহার হচ্ছে। যেমন ধরো হ্যাবে, যেমন এখানে দেওয়া আছে হ্যাভ ইউ সিন দ্য ওল্ড ম্যান, তুমি কি বৃদ্ধ লোকটাকে দেখেছো? এখন এই বৃদ্ধ লোক সম্পর্কে, এই যে ওল্ড ম্যান সম্পর্কে আমি এক্সট্রা ইনফরমেশনটা কি দিচ্ছি, হু ইজ সিটিং ইন দ্য কর্নার। তাহলে প্রথমে কোশ্চেন আসতেছে যে ক্লজটা কি। তাহলে ক্লজও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, যার মধ্যে কি থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই ফাইনাইট ভার্বটা কি, সেই ফাইনাইট ভার্বটা অবশ্যই পার্সন অথবা টেন্স অনুসারে পরিবর্তন হবে, তাকে আমরা কি বলবো, ক্লজ। তাহলে ফ্রেজ এবং ক্লজের মধ্যে যে আমরা পার্থক্যটা দেখতে পাই, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না এবং সাবজেক্টও থাকবে না। আর সাবজেক্ট থাকুক কি না থাকুক ওটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো ফাইনাইট ভার্ব ওখানে থাকবে না। আর ক্লজের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথাটা হলো ফাইনাইট ভার্ব থাকবে। যতগুলো ফাইনাইট ভার্ব তুমি পাবা প্রত্যেকটাকে একটা করে ক্লজ বলবা। যেমন আমরা অনেক সময় বলি না, ডু অর ডাই, ডু অর ডাই। এখানে বলতো কয়টা ক্লজ রয়েছে বা কয়টা ফাইনাইট ভার্ব? এখানে দেখো দুইটা ফাইনাইট ভার্ব, ডু, এখানে একটা ডু। সো দুইটা ফাইনাইট ভার্ব মানে হলো দুইটা ক্লজ। তো ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেইন এ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হলো সেই ভার্ব হুইচ মাস্ট বি চেঞ্জড অ্যাকর্ডিং টু পারসন এন্ড টেন্স। ওকে, তো আসো আমরা তাহলে দেখি, হ্যাভ ইউ সিন দ্য ওল্ড ম্যান, তুমি কি সেই বৃদ্ধ লোকটাকে দেখেছো? হু ইজ সিটিং ইন দ্য কর্নার, যে এই কর্নারে বা এই পাশে বসেছিল। হ্যাঁ, আচ্ছা, তো এখানে খেয়াল করো যে এই যে হুটা কে, দ্য ওল্ড ম্যান। এই ওল্ড ম্যানকেই এখানে রিলেটিভ প্রোনাউন হু দিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে হু সাবজেক্ট পাওয়া গেল, ইজ সিটিং, তাহলে এটা ফাইনাইট ভার্ব পাওয়া গেল, তাহলে এটা নিঃসন্দেহে এটা ক্লজ। তাহলে এটা কি একটা রিলেটিভ ক্লজ, এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কেন? কারণ সেটা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এটা আবার পোস্ট মডিফায়ার্স। কেন এটা পোস্ট মডিফায়ার্স? কারণ নাউনের পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে ক্লজ আকারে। সো এটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা এটা রিলেটিভ ক্লজ, যেটাই বলো না কেন, যেটা এখানে মডিফায়ার্স হিসাবে কাজ করতেছে, পোস্ট মডিফায়ার্স হিসাবে কাজ করতেছে। আরেকটা এক্সাম্পল দেখো, জেরি, যেটা কে, হু ওয়াজ অ্যান অরফান বয়, সে ছিল একজন এতিম বালক। ওকে, তাহলে জেরিটা কে, হুই হলো জেরি। তাহলে এখানে একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে, তাহলে অ্যান্টিসিডেন্ট যেখানে থাকবে সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, যেটা এখানে জেরি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে পোস্ট মডিফাই আকারে। তাহলে এটা একটা পোস্ট মডিফায়ার, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা এটা একটা রিলেটিভ ক্লজ, যেটা জেরি সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। এই অংশটা বাদ দিয়ে দাও, জেরি কেম টু দ্য অরফানেজ, কোনো প্রবলেম নাই। তো জেরি হু ওয়াজ অ্যান অরফান বয় came to the orphanage at the age of 4, জেরির বয়স যখন 4 বছর ছিল তখন সে এই এতিমখানায় একজন এতিম বালক হিসাবে এসেছিল। ওকে, তাহলে এখানে জেরির ইনফরমেশনটা কি ছিল, who was an orphan boy। তাহলে এই অংশটাই কিন্তু তোমার রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা পোস্ট মডিফায়ার্স।
এবং দেখো এটা সাবজেক্টের পরে শুরু এবং কোনো না কোনো ভার্বের আগে শেষ হয়ে যাবে। এই অংশটা তুমি বাদও দিয়ে দাও তাহলে প্রবলেম হবে না। ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এরকম কোশ্চেন হয়। আমি যখন খুলনা ইউনিভার্সিটি পড়ছিলাম ল্যাঙ্গুয়েজের উপরে, তখন এরকম আমাদের প্রথম দিকে এরকম আসছিল যে আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার্স ফ্রম দিস সেন্টেন্সেস। তো এরকম ভাবে আন্ডারলাইন করতে হতে পারে যে এর ভিতরে বলতো ফ্রেজ বা ক্লজ বা কোন অংশটা পোস্ট মডিফায়ার্স আন্ডারলাইন করো, তখন তুমি এখানে আন্ডারলাইন করে দিলেই তোমার উত্তরটা কারেক্ট হয়ে যাবে। আর পরীক্ষায় তোমাদের মডেল কোশ্চেনে তো এটা সলভ আসতেই পারে যে প্রি মডিফাই দা নাউন, সরি পোস্ট মডিফাই দা নাউন ইউজিং রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, এরকম আসতেই পারে। তো এরপরে দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, দা পেন দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে তুমি আমাকে কি দিয়েছিলে? এই পেনটা দিয়েছিলে। তাহলে দ্যাট কোনটা? এই পেনটা। হ্যাঁ, তাহলে দ্যাট এখানে সাবজেক্ট। ইউ গেভ মি যে তুমি আমাকে দিয়েছিলে ইজ লস্ট, তাহলে এখানে পোস্ট মডিফায়ার্স কোনটা? এই যে এখানে দ্যাট থেকে, দ্যাট ইউ গেভ মি, এবং এই অংশটা বাদ দিয়ে দাও, কোনো প্রবলেম নাই। আর যদি দিয়ে দাও তাহলে এক্সট্রা ইনফরমেশন যোগ হলো পোস্ট মডিফাই আকারে। তাহলে দ্য পেন ইজ লস্ট, দ্য পেন ইজ লস্ট। এরকম আরো এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য বয় হু কেম হিয়ার yesterday ইজ মাই ফ্রেন্ড। তারপর দেখো দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট yesterday, ডেলা who sold her beautiful hair bought a nice Christmas gift for her husband. ওকে, তো এগুলোই ছিল আমাদের রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার্স। নাও we'll come to last rule from post modifiers. নো সরি, আমাদের অ্যাডভার্বের পরে আরেকটা এক হিসাবে এটা লাস্টে ধরা যায়, আরেকটা ছোট্ট ইনফরমেশন এখানে রয়েছে যেটা কিছুটা প্রি মডিফায়ার্স হিসাবেও কাজ করবে। তো দেখো এটা অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব, তোমাদের এখানে অনেক রকম অ্যাডভার্ব অ্যাড হতে পারে। তো সেই অ্যাডভার্ব গুলো আসলে অনেক অ্যাডভার্ব হতে পারে। তো সব অ্যাডভার্ব গুলোকে আমি যদি আলাদা করে তোমাদেরকে বলতে চাই, তাহলে তোমাদের আলাদা করে বলি তাহলে তোমাদের জন্য সহজ হবে। বাট আমি যদি শুধু বলে দিই অ্যাডভার্ব, তাহলে সেটা অনেক অ্যাডভার্ব হয়ে যাবে যা তোমাদের মনে রাখতে এবং ব্যবহার করতে কিছুটা প্রবলেম হবে। তো এই জন্য দেখো আমি কতগুলো অ্যাডভার্বের নাম দিয়েছি। যেমন প্রথমটা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর একটা পাস্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটে কি কি রয়েছে? অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, অ্যাকচুয়ালি, নর্মালি, তারপরে জেনারেলি, রেগুলারলি এবং সামটাইম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হতে পারে? নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, ডে বাই ডে, at the moment। আর প্রেজেন্ট পারফেক্টে কি হয়? অলরেডি, yet, just now, recently, lately, এগুলো। আর পাস্ট ইনডেফিনিটে দুইটা হয়, একটা yesterday এবং ago। সো এগুলো ট্রাই টু মেমোরাইজ। এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যখনই তোমাদেরকে বলবে প্রি মডিফাই দ্য ভার্ব অর অ্যাডজেক্টিভ, তখন অবশ্যই অ্যাডভার্ব বসাতে হবে। এই ওয়ার্ড গুলো থেকেই খোঁজার চেষ্টা করবা যে এখানে কোন ওয়ার্ডটা ওখানে কাজে লাগানো যায়। তো নেক্সট আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এটা টিপস হতে পারে, এটা একটা টেকনিক হতে পারে মডিফায়ার্স করার ক্ষেত্রে। এটা মনে রাখবো, অনেক সময় বলা থাকে যে প্রি মডিফাই দা নাউন ইউজিং ইন্টেন্সিফায়ার, সরি modify ইউজিং ইন্টেন্সিফায়ার। ওকে, অথবা মডিফাই দা ভার্ব অর অ্যাডজেক্টিভ ইউজিং ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ারটাকে আমরা এখন সহজে বলার জন্য এটাকে আমরা অ্যাডভার্ব হিসাবেও ধরে রাখতে পারি, যদি এর একটু আলাদা ব্যাখ্যা বা বিশ্লেষণ রয়েছে বা ডেফিনেশন রয়েছে। তো আমরা এখানে শর্টকাটের জন্য আমি মনে রাখবো যে এটা ইন্টেন্সিফায়ার, এটা আমরা প্রথমেই এটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে মনে রাখতে পারি। আর যখন তোমাদের ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলবে, তোমরা সবার আগে ভেরি দিয়ে টেস্ট করবা। যদি দেখো ভেরি দিয়ে হয়ে গেছে, ওকে ফাইন। যদি ভেরি দিয়ে না হয়, তাহলে তোমরা রিয়েলি দিয়ে ট্রাই করবা অথবা এক্সট্রিমলি দিয়ে ট্রাই করবা। তবে আমি যতটুকু দেখেছি অ্যানালাইসিস করতে, যে 90%ই আমরা ভেরি দিলেই হয়ে যাবে। তো ইন্টেন্সিফায়ার প্রথমে যে জিনিসটা মাথায় আসবে সেটা হলো ভেরি। এছাড়া অন্যান্য গুলো আসবে, সেটা খুব রেয়ার। তোমরা এখানে যেটা হবে যে ইন্টেন্সিফায়ার বললেই সর্বপ্রথম তোমরা ভেরি ট্রাই করবা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো ছিল পোস্ট মডিফায়ার্স। তো আমি পোস্ট মডিফায়ার্স এর প্রথম থেকে একবার খুব সংক্ষেপে বলে যাই। পোস্ট মডিফায়ার্স এর প্রথম রুলসটা আমরা দেখেছিলাম প্রিপজিশনাল
ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ বলতে আমরা কেন বলছিলাম এটা প্রিপজিশনাল ফ্রেজ, কারণ ওটা প্রিপজিশন দিয়ে শুরু হবে। কেন ফ্রেজ? ওখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। এবং এটা পোস্ট মডিফায়ার্স কেন? কারণ সেটা কোনো একটা ওয়ার্ড, হেড ওয়ার্ড অথবা কোনো একটা নাউন বা ফ্রেজের পরে বসে সেটাকে মডিফাই করবে। আচ্ছা, এই একই রকম ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে ছিল পাস্ট পার্টিসিপল, তারপর ছিল ইনফিনিটিভ। ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল বলছিলাম যেটা আইএনজি দিয়ে শুরু হবে, পাস্ট পার্টিসিপল যেটা ভি3 দিয়ে শুরু হবে, ইনফিনিটিভ যেটা 2+V1 দিয়ে শুরু হবে। তারপর আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যেটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে এবং গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যেমন গুড অ্যাট ইংলিশ। তারপরে আমরা বলেছিলাম যে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ বলেছিলাম যে দুইটা নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসবে, দ্বিতীয়টা প্রথমটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এক্ষেত্রে আর্টিকেল দিয়ে শুরু হবে বেশিরভাগ সময়। আচ্ছা, এবং দুইটা কমা বসবে। আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজে আমরা দেখেছিলাম যে সেখানে অনেক রিলেটিভ প্রোনাউন থাকবে। রিলেটিভ প্রোনাউন বলতে আমরা হু, হু ইজ দ্যাট বলি। এছাড়াও ডাব্লিউএস কোশ্চেন, সমস্ত ডাব্লিউএস কোশ্চেন গুলোকেই কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। তো যদি তার আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা এটাকে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। সেখানে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন গুলো সাবজেক্ট আকারে কাজ করবে এবং তারপরে তোমার অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে আমরা দেখলাম যে অ্যাডভার্ব। অ্যাডভার্বে আমি 4টা ক্যাটাগরি করেছি। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট, এগুলো ছিল অ্যাডভার্ব। এবং সর্বশেষ আমি তোমাদের সাথে যেটা এখন এইমাত্র আলাপ করলাম সেটা ছিল ইন্টেন্সিফায়ার। সো ইন্টেন্সিফায়ারের মধ্যে আমি বলেছিলাম যে এটা সবসময় আগে ভেরি দিয়ে তোমরা ট্রাই করবা, যদি ভেরি দিয়ে না হয় তখন অন্য অন্য অ্যাডভার্ব গুলো এখানে তোমরা নিয়ে আসতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ ধরে আমি তোমাদের যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার বা মডিফায়ার সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করলাম, কয়েকটা ধাপে, কয়েকটা উপায়ে তোমাদের ভালোভাবে এটা বোঝার জন্য এবং এটাকে উপলব্ধি করার জন্য, এটা যেন তোমরা পুরোপুরি কার্যকারী করতে পারো তোমার মডেল কোশ্চেনের মধ্যে যে বাস্তব জীবনে, সেই জন্য আমি এতক্ষণ ধরে তোমাদের এগুলো আলাপ করলাম। আমার এই আলাপ করার মূল উদ্দেশ্য ছিল যে আমরা যেন যে কোনো মডিফায়ার্স আমরা খুব সহজে এগুলো সলভ করতে পারি এবং সলভ করার সময় রুলস গুলো আমরা মাথায় রাখতে পারি, সেজন্যই। তো এখন আমি যে কাজটা করব, আমরা বেশ কয়টা বোর্ড কোশ্চেনের মধ্যে আসা মডিফায়ার্স আমরা কি করব, অ্যানালাইসিস করব। এই অ্যানালাইসিস করে বের করব যে কখন কোন রুলসটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তো আসো আমরা সেই কাজটা করি এখন, যে কিভাবে আমরা এখন এই কাজটা, আমরা এই মডিফায়ার্স গুলো কাজে লাগাবো যখন আমরা মেইনলি আমরা করব। তো আসো আমাকে একটা মিনিট সময় দাও। I'll show another slide. এখানে শুধুমাত্র আমাদের আলোচনার মধ্যে থাকবে শুধু আমরা এখানে অ্যানালাইসিস করব, আমরা বিশ্লেষণ করব। ওকে, তো আসো আমরা এটাকে একটু বিশ্লেষণ করি। এটাকে আমরা এটার মাধ্যমে বিভিন্ন রুলস গুলোকে মনে করার চেষ্টা করি, কতটুকু আমাদের রুলস গুলো মনে আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু অ্যানালাইজ করব, যখন আমরা কোনো কিছুকে গভীরভাবে পর্যালোচনা করব, এবং তখন আমরা বুঝতে পারবো যে কতটুকু শিখে ফেলেছি মডেল কোশ্চেন থেকে, আমরা মডিফায়ার্স বুঝতে পেরেছি কিনা। তো মডিফায়ার সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমি আগেও দিয়েছিলাম, আবার দিই। মডিফায়ার্স কি করবে? উইল গিভ এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, ইনফরমেশন এটা সবসময় উইল গিভ এক্সট্রা ইনফরমেশন। আর কি করতে পারে? এটা তোমাকে স্পেসিফিক করতে পারে, এটা স্পেসিফিক করতে পারে, এটা কি করতে পারে? লিমিট করতে পারে, লিমিট করতে পারে, এরকম আর কি। হ্যাঁ, তো সেখানে এখন আমরা করব যেটা, এটা ঢাকা বোর্ড 2019। এখানে আমরা দেখব যে প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স দুই রকমই থাকবে এখানে, এবং ওরা তোমাকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, কিছু টিপস দিয়ে দিবে
ওগুলো ব্যবহার করেই মূলত তোমাকে শব্দ চয়েস করতে হবে। ওকে, তো আসো আমরা দেখি কি লেখা আছে প্রথমে কোশ্চেনটা। রিড দ্য ফলোইং টেস্ট এন্ড ইউজিং মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। আচ্ছা, যে ব্ল্যাঙ্ক স্পেসেসটা রয়েছে এখানে যে ডিরেকশনটা দেওয়া থাকবে তার উপরেই তোমাকে মডিফায়ার্স ইউজ করতে হবে এবং এই প্যাসেজটা তোমাকে ফলো করেই। তো দেখো আর্সেনিক, আর্সেনিক is a slow poison. Okay, it express, it highlights after 1 or 2 years after. ওকে, সো আর্সেনিক কি বলে, এমন একটা স্লো পয়জন যেটা আসলে যখন হবে তোমার প্রায় 1 থেকে 2 বছর পরে ওইটা বহিঃপ্রকাশটা ঘটে। এটা মূলত উত্তরবঙ্গে বেশি দেখা যায়। ওখানে আসলে পুকুর, খাল, বিল এগুলোর পরিমাণ কম, মানুষ আসলে টিউবওয়েলের উপরে নির্ভরশীল, সেই কারণে আসলে ওখানে টিউবওয়েলে এই ধরনের আর্সেনিক টিউবওয়েলের পানিতেই পাওয়া যায়। তো সেই বিষয়ে এটা প্যাসেজটা। তো বোর্ড কোশ্চেন 2019 ঢাকা বোর্ড, আসো আমরা সলভ করি। তো বলতেছে এখানে আর্সেনিক ইজ এ pre-modify the noun. So whenever you will be asked to modify the noun, just you have to use adjective. So whenever you will see in the bracket noun, just you have to use adjective. So arsenic is a substance, element or component. What types of adjective we can use? Yes, arsenic is a poisonous or dangerous. Arsenic is a poisonous or dangerous substance. Arsenic is a poisonous or dangerous or harmful substance. Okay, then it is use the intensifier to pre-modify the adjective. Can you remember what is intensifier? Intensifier, whenever you will see in the bracket intensifier, at first you will try with very. So it is very dangerous. Yes, it is perfect. It is dangerous. Adjective, whenever we'll be asked to modify adjective, we have to use adverb. Okay, so intensifier is an adverb. So at first we have to try with very. So it is very dangerous for human health. Next, use a demonstrative to pre-modify the noun. So we have to you have to use adjective. So intensifier, this, those, that. Can you remember this, those, that? So this is singular form, substance, singular. So we have to use singular demonstrative. So we can use this, TS is this. Here we can use very as intensifier. Next, substance found in the water of the tubewell. There are use quantifiers. What is quantifier? Quantifier, all, both, many, any, some, little, new, no, several. So villages. Okay, plural form. There are plural form. There are many villages. There are many villages. We can use many, M-A-N-Y, many villages. In use possessive to modify the noun. Yes, possessive, his, my, our, your. Okay, in our country, our is a possessive. Most of our use noun adjective.
Okay, can you remember what is noun adjective? I discussed with you. I have a mango tree. So two noun. Okay, two noun. So first noun will modify second noun. Okay. So first noun words as an adjective and modify the second noun. So it is called noun adjective. Noun adjective. So if use a noun adjective to pre-modify the noun pupil. So most of our village people, village. We can use village. LA, village people. Drink tubewell water. As a result, many of them are suffering from arsenic problem. Okay, this problem is pre-modify the verb. So you have to use adverb. If adjective, then you have to adverb. Verb, you have to adverb. So verb or adjective, anything you will see, you have to use adverb. So this problem is usually found adverb as adverb usually is an adverb. Okay, usually found in North Bangla. We should take proper measures or steps post modify the verb with an infinitive phrase. So what is infinitive phrase? 2 plus v1, 2 plus v1, and other words, group of words, infinitive phrase with start with 2 plus v1. So take proper measures to solve this, to stop this, to remove this. Anything you can use, but your using phrase must be infinitive phrase. Government is trying to mark the tubewell having arsenic. Participle. Two types of participle, present participle and past participle. At first you have to testify. At first you have to testify with present participle. So having arsenic, painting red color. Yes, this is perfect word, painting red color. People should be refrained from drinking water of use demonstrative tubewell. Demonstrative. Okay, demonstrative. So water of these tubewells, this plural form people, these TICS, these tubewells. Otherwise, they will suffer from arsenic. So my dear student, this is very easy to get good marks from modifiers. It is very easy to solve modifiers. Just you have to remember different types of rules and techniques. Just you have to practice more than 30 or 50 with analyzing, with using rules. Okay, with meaning, then it will be easier to you. So my dear student, in this way, always you should try to solve different types of fill in the gaps, especially modifiers. So no more today, my dear student. I want to stop this class, and next class we will start very soon. Different types about on different types of topic. I will inform you. I will knock you. Okay, just you have to ready to attend my class. Okay, thank you all of you.